জানাচ্ছি আজকের সংবাদ। রোগী মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো বেলদার সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসায় চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতি ও পরিষেবায় ঘাটতির অভিযোগ তুলল রোগীর পরিবার। বুধবার দুপুরে ঘটনার জেরে কয়েক ঘন্টা ধরে উত্তেজনা ছড়ায় হাসপাতালে। ঘটনায় হাসপাতালে আসে বেলদা থানার পুলিশ। রোগী মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো বেলদার সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসায় চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতি এবং পরিষেবায় ঘাটতির অভিযোগ তুলল রোগীর পরিবার। বুধবার দুপুরে ঘটনার জেরে কয়েক ঘন্টা ধরে উত্তেজনা ছড়ায় হাসপাতালে। ঘটনায় হাসপাতালে আসে বেলদা থানার পুলিশ। হাসপাতাল ও পরিবার সূত্রে খবর, গত সোমবার বিকেলে বেলদা এক পঞ্চায়েতের সরিষা এলাকার বছর 32-এর সরস্বতী মিশ্রকে হাসপাতালে ভর্তি করেছিল পরিবার। চিকিৎসক জানাচ্ছেন, লাগাতার বমি ও দুর্বলতার উপসর্গ ছিল। পরের দিন মঙ্গলবার রক্ত পরীক্ষায় ধরা পড়ে রোগীর জন্ডিস হয়েছে। চিকিৎসক প্রয়োজনীয় ওষুধ দেন। রোগী কথাও বলেছিলেন, তবে হঠাৎ করে এমন পরিস্থিতি হবে ভাবতে না পেরে অন্যত্র স্থানান্তর করেননি চিকিৎসক। এদিন দুপুর 12টা নাগাদ রোগীর মৃত্যু হয়। রোগীর পরিবারের বক্তব্য, চিকিৎসককে জানতে চাওয়া হয়েছিল রোগীর অসুস্থতা কতটা মারাত্মক, স্থানান্তর করতে হবে কিনা। তবে সে বিষয়ে চিকিৎসক তেমন কোনো সুপরামর্শ দেননি। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে চলে ব্লক স্বাস্থ্য আধিকারিক তথা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট আশিস কুমার মণ্ডলকে ঘিরে বিক্ষোভ। চিকিৎসকদের গালিগালাজও করা হয়। ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ। পুলিশ উত্তেজনা থামায়। হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট আশিস কুমার মণ্ডল বলেন, গাফিলতির অভিযোগ ঠিক নয়, আমাদের অহেতুক দোষারোপ করা হচ্ছে। রোগীর অবস্থা ভালো ছিল না, রেফার করে দিলে ভালো হতো। কি অবস্থা হয়নি ছিল মানে আজ গত বৃহস্পতিবার জ্বর বমি, প্রথমে এসে আউটডোরে দেখে নিয়েছে, যে তারপর কমেনি, আবার বাড়াবাড়ি হচ্ছে, অনেক এখানে ভর্তি করে এখানে ভর্তি করে দেওয়ার পরে আজ হয়ে গেল 4 দিন। ভর্তি করেছি আমি শনিবার, শনি রবি সোম মঙ্গলবার 4 দিন। মঙ্গল তো আজকে বুধবার, কাল শনিবার না, তাহলে রবিবার হতে 4 দিন হলো আজকে। তো 4 দিনে প্রথমে যেদিন ঈদ হচ্ছে, তারপরে ঈদের জন্য হসপিটাল ডাক্তার নেই গেল। তারপরে গতকাল সকালবেলা ডাক্তারবাবু এসছেন, এসে দেখে রুগীকে দেখে আমাকে অনেকগুলো রিপোর্ট করতে দেন, প্রায় 8-10খানা রিপোর্ট আমি করেছি। করার পরে সব জমা দিয়েছি। জমা দেওয়ার পরে বিকেলবেলা ডাক্তারের সঙ্গে পার্সোনাল কথা বলা হয়, যে ডাক্তারবাবু রুগীটা কী হয়েছে। তখন বলেন যে জন্ডিস হয়েছে। তখন জিজ্ঞেস করলাম যে এমনি জন্ডিস না লিভার জন্ডিস, না এমনি জন্ডিস হয়েছে। তো তাহলে ডাক্তারবাবু এখানে রাখবেন না ট্রান্সফার করবেন, না রুগীটা কী করবেন? না এখানে থাকলে ভালো হয়ে যাবে। না কতদিন টাইম লাগবে? না 7 দিন টাইম লাগবে। ডাক্তার বলেছেন 7 দিন। এবার 7 দিন বলেছেন কালকে, যে কালকে ওষুধ লিখে দিয়েছেন, ওষুধ আবার বিকেলে আমরা এনে দিয়েছি। কালকে গেছে, আজকে নাইট আবার ডাক্তারবাবু দেখেছেন, সেও কিছু বলেননি। সকালবেলা দাসবাবু দেখেছেন, হ্যাঁ সকালবেলা দাসবাবু দেখে উনিও কিছু বলেননি, আর ওষুধ লিখে দিয়েছেন, ওষুধ এনে দিয়েছি। এবার 11টা 50-এ রুগীটা মারা গেছে। কি মনে করছেন কেন মারা গেল? মারা গেল কেন মানে ডাক্তারবাবুদের রং ট্রিটমেন্ট হয়। বলছেন কিডনি ডিফেক্ট হয়েছে। এবার কালকে আমরা যখন জিজ্ঞেস করলাম কিছুই বলেনি। এখন ওনারা বলছেন কিডনি ডিফেক্ট হয়ে গেছে, লিভার জন্ডিস হয়ে গেছে, আর হার্ট বসে গেছে। এখন ওনারা বলছেন, কিন্তু তখন আমরা তো জিজ্ঞেস করলাম, আমরা আবার এটুকু জিজ্ঞেস করেছি যে এখানে রাখবেন না ট্রান্সফার করবেন, না রোগী কী করা যাবে বলুন। ওনারা বলেন না এখানে থাকলেই হয়ে যাবে। এবং এই যে ডাক্তারবাবু বলেছেন, ওনাকে 12টা থেকে এখন অবধি বেলা, এখন 5টা বেজে গেল, এখন অবধি ডেকে ওনাকে আনা যায়নি। কোন ডাক্তার দেখছিলেন? ওনার নাম তো আমি জানি না। দাসবাবুর সঙ্গে একটার সময় উনি ভিজিটে গেছিলেন, তখন আমার বাড়ি কেউ ছিল, আমি একাই ছিলাম। আমি বললাম স্যার আমার বাড়ি থেকে আসছে, এলে আপনার ডেথ সার্টিফিকেটটা নিব। 1টা থেকে ধরুন, এবার একটাই এসছে, আমার বাড়ির লোক সঙ্গে সঙ্গে ঢুকেছে 5 মিনিটের মধ্যে ঢুকে ডাক্তারকে এখন অবধি আনতে পারবেন। কোথায় গেছেন? ঝামেলাও করেছিলেন কি জন্য? ঝামেলা করেছিলাম ওই যে আমাদের জানতেন তাহলে আগে থেকে আমাদের ওনারা কি বলেন? আপনারা যখন জিজ্ঞাসা করছেন তখন তারা কি বলছেন? তারা বলছে যে আমরা এরকম তো আগে কোনোদিন এরকম পেশেন্ট হয়নি যে আমাদের মরে যায়নি, তো জন্ডিস পেশেন্ট বেশিরভাগই ভালো হয়, আমরা ভেবেছিলাম ভালো হয়ে যাবে,
কিন্তু এটা আমাদেরই ভুল দিচ্ছে ভুল রং ডিসিশনের জন্য রোগীটা মারা গেছে। উনি বললেন মন্ডলবাবু এটা এটুকু স্বীকার করেছেন। যিনি মারা গেছেন কি নাম তার? যে মারা গেছে সরস্বতী মিশ্র। ভর্তি হয়েছিল কি অবস্থায় ছিল? কবে ভর্তি হয়েছিল, কি অবস্থায় ছিল? সোমবার দিন 3:15 সময় পেশেন্টটা ভর্তি হয়। কন্টিনিউয়াস ভমিটিং, দুর্বলতা এবং সারা শরীর হলুদ হয়ে যায়। তো ওই জন্য ওখানে ভর্তি করা হয়। পরের দিন আমাদের ল্যাবে ব্লাড টেস্ট হয় এবং 5টার দিকে রিপোর্টটা পাই। তো ওখানে যেটা ছিল তার বিলিরুবিন ছিল 22.2, হিমোগ্লোবিন ছিল 5 এবং ইউরিয়া ছিল 134, ক্রিয়াটিনিন ছিল 4.8। এই পরিস্থিতি এই পেশেন্টটা আজকে মারা যায়। আর ওটা যদি কালকে যে ডাক্তারবাবু দেখেছিল সে হয়তো ভেবেছিল যে পেশেন্টটা ভালো হয়ে যাবে, কারণ তার কি ইয়ে ছিল, তারপর আমার সাথে কনসাল্ট কিছু করেনি। এদের দাবি যে পেশেন্টটা যদি রেফার করছিল তাহলে তো বেঁচে যেত। এটা পেশেন্টটা রেফার করেনি ডাক্তার, যেখানে কারণে আজকে মারা গেছে। তবে এখানে ওরা গাফিলতির কথা বলছে, অ্যাজ পার নন জন্ডিসের ট্রিটমেন্ট করা হয়েছিল, কিন্তু রেফার করা হয়নি। এটা তো সেই ডাক্তারবাবু ভুল হোক ছুটি হোক যায়, কিন্তু যেভাবে যেটা মানে ডাক্তারবাবুদের দোষারোপ করছে সেটা ঠিক নয়। তার কারণ হচ্ছে এখন বেলদা সুপার স্পেশালিটি হয়েছে, কিন্তু এখানে স্পেশালিস্টই কোনো ডাক্তারবাবু আছে কোনো ট্রিটমেন্ট হয়তো যদি এখানে ডায়ালিসিস থাকতো বা কিছু থাকতো তাহলে তো পেশেন্টটা সার্ভাইভ করতে পারতো। তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে পাবলিকের ক্ষোভ, যে কোনো মৃত্যু একটা বেদনাদায়ক, মারা গেছে সেটা তাদের কথা বলার মানে ক্ষোভ তো হবেই, সেটা মেনে নিতে হবে। কিন্তু ত্রুটি বা গাফিলতি ছিল এটুকু, মানে রেফার করা ছাড়া। মানে খুব বেশি যে ত্রুটি ছিল তা ছিল না। তার কারণ আছে কত ধরুন 48 ঘন্টাও তার এখানে ট্রিটমেন্ট হয়নি। আরও কিছু হয়তো ব্লাড দিলে কালকে ধরো রিপোর্টটা পাওয়া গেছে, কারণ এতজন এখানে ব্লাড দেওয়া যাচ্ছে কি যেত না সেটা নিয়ে চিন্তা ভাবনা আছে। যাই হোক মরেছে, দোষারোপ আমাদের করছে, কিন্তু যেভাবে দোষারোপ করছে অতটা গাফিলতি নেই। একটা প্রোটোকল বা ট্রিটমেন্ট হয়েছে, মারা গেছে, দুঃখজনক ঘটনা। মানে কি কারণে মৃত্যু ঘটলো? না 22 বিলিরুবিন মানে ও তো সারা শরীর ড্যামেজ হয়ে যাবে। এমনি 15 পর্যন্ত সেটা থ্রেশহোল্ড লেভেল মানুষ সহ্য করতে পারে, 15-র উপরে উঠলে ও তো আমাদের যে ব্রেন আছে, ব্রেন ব্যারিয়ার যেটা আছে। আক্রান্ত বিজেপি নেত্রীকে দেখতে এসে ভিডিওর গ্রেপ্তারি চাইলেন শুভেন্দু অধিকারী। বললেন উনি না ডাকলে আমাদের মৌমিতা যেত না ওখানে। আক্রান্ত বিজেপি পঞ্চায়েত সমিতির বিরোধী নেত্রী মৌমিতা সিংহকে দেখতে মেদিনীপুর মেডিকেল কলেজে এলেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি ঘাটালে যাওয়ার আগে এক প্রস্ত আক্রান্তকে দেখে যান এবং তার সুস্থতা কামনা করেন। আক্রান্ত বিজেপি নেত্রীকে দেখতে এসে বিডিওর গ্রেপ্তারি চাইলেন শুভেন্দু অধিকারী। বললেন উনি না ডাকলে আমাদের মৌমিতা যেত না ওখানে। আক্রান্ত বিজেপি পঞ্চায়েত সমিতির বিরোধী নেত্রী মৌমিতা সিংহকে দেখতে মেদিনীপুর মেডিকেল কলেজে এলেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি ঘাটালে যাওয়ার আগে এক প্রস্ত আক্রান্তকে দেখে যান এবং তার সুস্থতা কামনা করেন। জেলা পরিষদের সদস্য এবং রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিডিওর ডাকা সর্বদলীয় সভায় বিজেপি পঞ্চায়েত সমিতির বিরোধী নেতা এবং পঞ্চায়েত সমিতির বিজয়ী সদস্যকে মারধর ও হেনস্থা করার অভিযোগ। আহত মহিলা বিজেপি কর্মীকে ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই হামলার তীব্র নিন্দা জানিয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। বুধবার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ফিক্সড বিজেপি কর্মী মৌমিতা সিংহের অবস্থা দেখতে এসেছেন। মঙ্গলবার দুপুর 2:30 নাগাদ কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে একই সর্বদলীয় বৈঠক ডেকেছেন কেশিয়াড়ির বিডিও। সূত্রে জানায় এদিনের বৈঠকটি ছিল মূলত একটি আর্থিক তহবিল বৈঠক এবং পঞ্চায়েত সমিতির সদস্য এবং কেশিয়াড়ির বিজেপি দক্ষিণ মণ্ডলের সভাপতি মৌমিতা সিংহ এই সভায় উপস্থিত ছিলেন। তিনি হাজির হওয়ার সাথে সাথেই বিরোধী দলনেতার জেলা পরিষদ সদস্য কল্পনা শীর্ষসহ পঞ্চায়েত সমিতির আধিকারিকদের দ্বারা লাঞ্ছিত হয়। বিজেপি সভাপতি তাকে মারধর এবং তার কাপড় টেনে আনার অভিযোগ করেন।
বিজেপির সভাপতির অভিযোগ, বিডিও অফিস চত্বরে ঘুরতে ঘুরতে তাকে দুবার মারধর করা হয়েছে। ঘটনার 2 ঘন্টা পরও বিজেপি নেতার অভিযোগ, বিডিও তার চিকিৎসার কোনো ব্যবস্থা না করে তাকে বসিয়ে রেখেছেন। আহত মহিলা বিজেপি কর্মীকে ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই হামলার তীব্র নিন্দা জানিয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। বুধবার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভিকটিম বিজেপি কর্মী মৌমিতা সিংহের অবস্থা দেখতে এসেছেন। না মাথায় বালি আছে না ডায়েট দিয়েছে সকালবেলা কি এত অভাব পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রীকে অর্থ স্থায়ী সমিতির সভাতে ডেকে তৃণমূল কংগ্রেসের গুন্ডি বলবো কল্পনা সিট তার নেতৃত্বে নিষ্ঠুরভাবে খ্যাপা কুকুরের মতো ঝাঁপিয়ে পড়া হয়েছে। তার হাত এমনিতেই ভাঙা আছে, সেই হাতে প্লেট ডিসপ্লেস হয়েছে, পেটে লোয়ার অ্যাবডোমেনে মেরেছে, আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে, এ পাশটা পুরো ফুলে রয়েছে। এই রকম একজন নির্বাচিত প্রতিনিধি এবং মহিলা নারী শক্তি, তার উপরে যে অত্যাচার সরকারি অফিসে হয়েছে, এর থেকে বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় প্রশাসন, দল, গুন্ডা, হারমাত সবকে একাকার করে দিয়েছেন। এবং আমি কেসিআরির বিডিওর প্রথম গ্রেপ্তার চাইব, কারণ তিনি না ডাকলে মৌমিতা সিনহা ওখানে যেতেন না। আমরা কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল ডিজিপির মেলে অভিযোগ, সেখানে অভিযোগ পাঠানো হয়েছে, ওরা কিছু করবে না আমরা জানি। আর কি করলে কেসিআরির বিডিওকে শিক্ষা দেওয়া যায় আর মূল অভিযুক্ত কল্পনা সিট যাতে জেলে যায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করা হবে এবং আমি নিজে দেখব। আমরা ওর সুস্থতা প্রার্থনা করি, আমি দেখে গেলাম এবং আমি আমাদের নেতৃত্বকে এখানে যারা আছেন এক্ষুনি শিফট করে নিতে বলবো প্রাইভেট কোনো নার্সিং হোমে। আমাদের অত অভাব নেই, নিয়ে চলে যান, কারণ এখানে এখনো পর্যন্ত ডায়েট দেয়নি, মাথায় একটা বালিশ নেই, তারপরে তো ওই নামেই ভবরা ঢেকি সুপার স্পেশালিটি হসপিটাল। মমতা ব্যানার্জি এই জানলা আছে তো কাঁচ নাই, কাঁচ আছে তো জানলা নেই। তাকিয়ে দেখুন, এসব জায়গায় থাকলে সুস্থ লোকও মারা যাবে। আমি দেবরাতে যাচ্ছি, দেবরা বিজেপি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন আছে, ওখানে ওইটা নিয়ে ওখানে রাজভবনের সামনে ধর্নায় বসতে চাইলে বিজেপিকে সবচেয়ে বাধা দেওয়া হয়, অথচ তৃণমূলকে প্যাচে পড়েছে। আজকে কলকাতা হাইকোর্ট বলেছে যে তৃণমূল এবং ভাইপো কেন বসেছিল 144 ধারা ভেঙে তার রিপোর্ট দিতে। এবারে বিনীত গোয়েল রিপোর্ট দিক, চাকরি বাঁচাবে না রাজধর্ম পালন করবে দেখুক, এবারে বুঝুক। মমতা মেয়ের সুইট অনন্ত মহারাজ, মমতা মেয়ের সুইট অনন্ত মহারাজ, মমতা। না, I am not saying anything. I am not saying anything. We are not interested regarding this. Every day going on. কাল গৌরহরি মাইতিকে খুন করেছে, ভাইপুকুরিয়া ভূপতিনগরে শশাঙ্ক মাইতি ভারতীয় জনতা পার্টির লিডারকে খুঁজতে গেছিল, তার বাবাকে মেরেছে, খুন হয়েছে। কালকে রাতেই সঞ্জয় বর্মন 32 বছর বয়স, কোচবিহারের সিতাই, ঘর ছাড়া ছিল, বাড়িতে গেছিল, বাড়ি ঘিরে ফেলে, প্রাণ ভয়ে মোটরসাইকেল নিয়ে স্পিডে বেরোতে থাকে, মোটরসাইকেল দুর্ঘটনা ঘটিয়ে তাকে মারা হয়েছে, খুন করা হয়েছে। দাদা, দেবের পর এবার ঋতুপর্ণা সেনগুপ্তকেও ইডির তলব। বারবার ধরে এই অভিনেতা অভিনেত্রীদের নাম কেন জড়িয়ে যাচ্ছে? কেসে বলতে পারবে। আর যার নাম বললেন ঘাটালে যিনি ছাপ্পা মেরে জিতেছেন, 1,30,000 কেশপুরে লিড, ছাপ্পা মেরে এমপি হয়েছেন, তিনি তো জুতা, জামা, ব্যাগ, ঘড়ি সব ঘুষ নিয়েছেন, আমি তো প্রমাণ করে দিয়েছি।
দাদা কাঁথি সাংগঠনিক জেলার ভূপতিনগর থানার অন্তর্গত অর্জুন নগরে বিজেপি কার্যকর্তার বাবাকে পিটিয়ে মেরে ফেলল তৃণমূলের দুষ্কৃতীরা। কাঁথি সাংগঠনিক জেলার ভূপতিনগর থানার অন্তর্গত অর্জুন নগরে বিজেপি কার্যকর্তারা বাবাকে পিটিয়ে মেরে ফেলল তৃণমূলের দুষ্কৃতীরা। অর্জুননগর অঞ্চলের 198 নম্বর বুথ ধাইপুকুরিয়া গ্রামের বাসিন্দা সক্রিয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা শশাঙ্ক মাইতি তৃণমূল কংগ্রেসের করা মিথ্যা মামলায় অভিযুক্ত এবং সদ্য সমাপ্ত অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেসের লাগাম ছাড়া সন্ত্রাসের কারণে তিনি ঘরছাড়া। গতকাল রাত প্রায় 11:30 আর 12টার মধ্যেই তৃণমূল কংগ্রেসের 20 থেকে 30 জন সশস্ত্র হারমাত শশাঙ্কবাবুর বাড়িতে চড়াও হয় এবং শশাঙ্কবাবুর মা, স্ত্রী ও বৌদির উপর আক্রমণ ও টানা হেঁচড়া করে, শ্লীলতাহানির চেষ্টা করে। এই সময় শশাঙ্কবাবুর বাবা গৌরহরি মাইতি বেরিয়ে আসেন এবং তৃণমূল কংগ্রেসের হারমাতদের বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের হারমাতরা তাকে সজোরে ধাক্কা দেয় এবং তিনি গড়িয়ে পড়েন এবং গড়িয়ে পড়ার পর এখানে যন্ত্রণায় ছটফট করতে থাকেন। এমতাবস্থায় পাড়ার লোকজন বেরিয়ে এলে তৃণমূল কংগ্রেসের হারমাতরা পালিয়ে যায়। তখন পাড়ার লোকজন গৌরহরি বাবুকে উদ্ধার করে নিকটবর্তী মুখবেড়িয়া হাসপাতালে নিয়ে যায়, কিন্তু হাসপাতালে ডাক্তার পরীক্ষা করে গৌরহরি বাবুকে মৃত বলে ঘোষণা করেন। আমি যাচ্ছি, আসুন আমি আপনি কি কালকে বাড়িতে ছিলেন? কি হচ্ছে একটু বলে দিন। চলো বেরিয়ে যা। মারামারি করেছে, এই মারামারি করে ঠেলে করে আমাকে বেশ মেরেছে, দিয়ে আমার শরীরটা ছাড়িতে দিয়ে আমার শরীরকে ঠেলে দিয়ে অনেক হয়ে দিয়েছে। আপনাকে মারধর করেছে? আমাকে মারধর করেছে। 4 চাকার গাড়িতে করে চোলাই মদ পাচারের সময় সাকরাইল ব্লকের কুলটিকি নাকা পয়েন্ট থেকে এক মদ বিক্রেতাকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার 120 লিটার চোলাই মদ, আটক মারুতি গাড়ি। 4 চাকার গাড়িতে করে চোলাই মদ পাচারের সময় সাকরাইল ব্লকের কুলটিকি নাকা পয়েন্ট থেকে এক মদ বিক্রেতাকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার 120 লিটার চোলাই মদ, আটক মারুতি গাড়ি। বুধবার ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের কুকড়াকুপির দিক থেকে কেশারির দিকে চোলাই মদ নিয়ে যাচ্ছিল একটি মারুতি গাড়ি। গোপন সূত্রে খবর পেয়ে সাকরাইলের কুলটিকি নাকা পয়েন্টে গাড়িটিকে আটক করল পুলিশ। জানা গিয়েছে ওই মারুতি গাড়িতে 120 লিটার চোলাই মদ ছিল। পুলিশ একজন চোলাই মদ বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তির নাম অনন্ত পাতর। তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কেশারি থানা এলাকার পানাশগঞ্জ গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে সাকরাইল থানার পুলিশ কুকড়াকুপি থেকে নজর রেখে কুলটিকি নাকা পয়েন্টে মারুতি গাড়িটি আটক করে এবং ওই গাড়িতে তল্লাশি চালিয়ে 120 লিটার চোলাই মদ পুলিশ উদ্ধার করে। সেই সঙ্গে চোলাই মদ বিক্রি করতে গিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে চোলাই মদ বিক্রেতা একজনকে পুলিশ গ্রেপ্তার করে। এদিন ধৃত ব্যক্তিকে গ্রেপ্তার করে ঝাড়গ্রাম আদালতে পাঠিয়েছে সাকরাইল থানার পুলিশ। ধৃতকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে সে কোথা থেকে মদ নিয়ে এসেছিল এবং তা বিক্রি করার জন্য কোথায় নিয়ে যাচ্ছিল। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে কুলটিকি এলাকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাকরাইল থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে চোলাই মদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। প্রাথমিক বিদ্যালয়ের সামনে টেবিল চেয়ার পেতে বসে আছেন প্রধান শিক্ষিকা। ঝাড়গ্রামের অন্যতম জনপ্রিয় শ্রী রামকৃষ্ণ সারদাপীঠ কন্যা গুরুকুলের সামনে এই দৃশ্য দেখে হতচকিত হয়ে পড়েছেন খুদে পড়ুয়া এবং তাদের অভিভাবকরা। সেই সঙ্গে অবাক হচ্ছেন পথ চলতি সাধারণ মানুষ। সচরাচর এই দৃশ্য দেখা যায় না। সকলেরই কৌতূহল, কেন প্রধান শিক্ষিকা এইভাবে স্কুলের সামনে চেয়ার টেবিল নিয়ে বসে আছেন। প্রাথমিক বিদ্যালয়ের সামনে টেবিল চেয়ার পেতে বসে আছেন প্রধান শিক্ষিকা। ঝাড়গ্রামের অন্যতম জনপ্রিয় শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ কন্যা গুরুকুলের সামনে এই দৃশ্য দেখে হতচকিত হয়ে পড়েছেন খুদে পড়ুয়া এবং তাদের অভিভাবকরা। সেই সঙ্গে অবাক হচ্ছেন পথ চলতি সাধারণ মানুষ। সচরাচর এই দৃশ্য দেখা যায় না। সকলেরই কৌতূহল, কেন প্রধান শিক্ষিকা এভাবে স্কুলের সামনে চেয়ার টেবিল নিয়ে বসে আছেন। কমলা বেরা নামে ওই প্রধান শিক্ষিকার দাবি, সরকারি নিয়োগপত্র হাতে নিয়েও তিনি স্কুলে ঢুকতে পারেননি, কারণ তার নিয়োগ মেনে নিতে নারাজ ঝাড়গ্রাম শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ কন্যা গুরুকুলের কর্তৃপক্ষ। প্রাথমিক বিভাগের জন্য প্রধান শিক্ষিকা পদে সরকারিভাবে নিয়োগপত্র দেওয়া হয়েছে কমলা বেরাকে, কিন্তু স্কুল কর্তৃপক্ষের দাবি অল্প কিছুদিনের মধ্যেই রামকৃষ্ণ সারদাপীঠ কন্যা গুরুকুলের প্রাথমিক বিভাগ স্বায়ত্তশাসন পেয়ে যাবে, তাই সরকারি প্রধান শিক্ষিকার প্রয়োজন নেই। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত পছন্দের এবং স্নেহধন্য স্কুল শ্রী রামকৃষ্ণ সারদাপীঠ কন্যা গুরুকুল। এই বিদ্যালয়ের মাধ্যমিক বিভাগ ইতিমধ্যেই স্বায়ত্তশাসন পেয়েছে।
প্রাথমিক বিভাগের জন্য স্বায়ত্তশাসনের অনুমতি চাওয়া হয়েছে, তাই কমলা বেরাকে তারা ছাড়পত্র দিয়ে স্কুলে যোগ দিতে নারাজ। অপরদিকে ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ দপ্তর কমলা বেরা নামে ওই শিক্ষিকাকে শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ কন্যা গুরুকুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা হিসেবে নিয়োগপত্র দিয়েছে, অথচ তাকে স্কুলে ঢুকতে দিতে নারাজ কর্তৃপক্ষ। তাই তিনি স্কুলের বাইরে চেয়ার টেবিল নিয়ে বসে আছেন। রাস্তায় বসেছেন, সেটা যদি একটুখানি বলতেন। মার্চ মাসে 6 তারিখে আমার হেড টিচার অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল। তো সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে জয়েন করতে এসেছিলাম। তখন এখানের যিনি টিআইসি চম্পা দোলই আর গোরখের প্রয়াসদি এবং হাই স্কুলের ইলাদি গৌরীদি, ইনারা সকলে মিলেই আমাকে জয়েন করাতে অস্বীকার করেন। তো তখন আমি আমাদের ডিপিএসসি চেয়ারম্যান, এসআই, ডিআই এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তখন সুনীল আগরওয়ালা ছিলেন, এবং আমাদের বিধায়িকা বীরভা হাঁসদা, এনাদের সকলকেই আমি বিষয়টা জানাই। এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুনীল আগরওয়ালা উনি বললেন যে না, ওনাদের তো এটা, ওনারা যে কারণটা দেখাচ্ছেন যে স্থায়িত্ব শাসন হবে, সেই জন্য আমরা ওনাকে নেব না। কিন্তু সেরকম অর্ডার ওনাদের কাছে কিছু যেহেতু আসেনি, সেহেতু ওনারা আমাকে নিয়োগ করাতেই হবে। সুনীল আগরওয়ালা বললেন যে ওনাকে নিয়োগ করাতেই হবে আপনাদের। তখন সেই তারপরে চেয়ারম্যান, ডিপিএসসি চেয়ারম্যান আমাকে 21/3/2024 তারিখে আমাকে 10:30 ওনার অফিসে হেড টিচার নিয়োগ করে দিলেন এবং আমার বেতনটাও চালু করে দিলেন হেড টিচার হিসেবে। এবারে তারপরে তখন ভোটের সময় ছিল বলে ওই জন্য গন্ডগোল হতে পারে, সেই জন্য আমি স্কুলে আসিনি। কিন্তু গ্রীষ্মের ছুটির পরে 10 তারিখে যখন স্কুল যথারীতি চালু হয়, তখন আমি 10 তারিখে শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে আমি টিআইসির কাছে গেলাম এবং বললাম যে আমাকে তো ডিপিএসসি চেয়ারম্যান হেড টিচার নিয়োগ করেছেন এবং বেতনও চালু করে দিয়েছেন, তো আমি চার্জটা বুঝে নিতে চাই। তখন উনি নানা রকম কথা বলে তারপরে উনি ভেতরে গেলেন এবং ভেতর থেকে এসে বললেন যে আমি তো, সরকার তো আমাকে টিআইসি নিয়োগ করেনি, টিআইসি নিয়োগ করেছে আমাকে ট্রাস্টি বডি। এই পর্যন্ত, নমস্কার।